Hello, my dear students. You are welcome to my class. Hope you are fine. I am also staying fine. And here I am welcoming you, Muhammad Ruhul Amin, your English teacher. And the topic we are continuing or we are going through is the second part of introduction to narration, because we have already gone through the first part of introduction to narration. We have learned in that class about the basics of narration. That means what are the very basics of changing direct speech to indirect ones, and some of the basics we could not finish in that class. So today the class is designed on the second part or the last part of that basics. So let us proceed. চেঞ্জ অফ পার্সন ইন রিপোর্টেড স্পেস, অর্থাৎ এখানে আমরা একটি পরিবর্তন লক্ষ্য করেছিলাম সাধারণ পরিবর্তনগুলোর মধ্যে, সেটা হচ্ছে চেঞ্জ অফ পার্সন ইন রিপোর্টেড স্পেস, অর্থাৎ রিপোর্টেড স্পেসে পার্সনের পরিবর্তন ঘটে। আমি আবার বলছি, পার্সনের পরিবর্তনটি ঘটে কোথায়? রিপোর্টেড স্পেসের মধ্যে। তাহলে পরিবর্তনটির জন্য আমরা পার্সন জানি কত প্রকার, 3 প্রকার। তাহলে আমরা একটা ছন্দে শিখে নেই। ফার্স্ট পার্সনে সাবজেক্ট চাই, সেকেন্ড পার্সনে অবজেক্ট চাই, থার্ড পার্সনের পরিবর্তন নাই। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফার্স্ট পার্সনে সাবজেক্ট চাই, অর্থাৎ যতগুলো ফার্স্ট পার্সন আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে দেখতে পাবো সবগুলোই চেঞ্জ হবে কাকে ফলো করে? আমাদের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে ফলো করে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে কেন্দ্র করেই ফার্স্ট পার্সন গুলো বদলে যাবে। আমরা ফার্স্ট পার্সন গুলো জানি আই, উই, মাই, আওয়ার, আজ, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এগুলো বদলে যাবে কাকে কেন্দ্র করে? সাবজেক্টকে কেন্দ্র করে। কিসের সাবজেক্ট? সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সেকেন্ড পার্সনে অবজেক্ট চাই, অর্থাৎ যতগুলো সেকেন্ড পার্সন আছে ইউ, ইয়োর, ইয়োর, এই সেকেন্ড পার্সন গুলো বদলে যাবে কাকে কেন্দ্র করে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে কেন্দ্র করে। অর্থাৎ অবজেক্টকে ফলো করে অবজেক্টের এখানে যে রূপ, অর্থাৎ এখানে পার্সনটির যে রূপ ব্যবহার করতে হবে সেটা হতে পারে সাবজেক্টিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ। অর্থাৎ যে রূপ আছে রিপোর্টেড স্পিচে আমাদের অবজেক্টকে বা সাবজেক্টকে ফলো করে ওই রূপটিই হবে। কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ফলো হবে। আর থার্ড পার্সনের জন্য কোনো দিকেই তাকাতে হবে না, কেননা থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। থার্ড পার্সনের পরিবর্তন নাই, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে থার্ড পার্সন থাকবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচে পার্সন যে পজিশনে থাকবে আমার সেই পজিশনে পরিবর্তিত হলেও সেই পজিশনই বসবে। অর্থাৎ সেটা যদি সাবজেক্টিভ পজিশন থাকে সাবজেক্টিভ, যদি অবজেক্টিভ থাকে অবজেক্টিভ, যদি পসেসিভ থাকে পসেসিভ, অর্থাৎ যে পজিশনে ছিল সেই পজিশনেই বসবে। আমাদের দ্বিতীয় পরিবর্তনটি ছিল চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ এর পরের পরিবর্তনটি ছিল চেঞ্জ অফ টেন্স ইন রিপোর্টেড স্পিচ। আমরা জানি টেন্সের পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচে, টেন্সের পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তনের আগে আমরা একটা নোটিশ দেখে নেই, সেটা হচ্ছে নো চেঞ্জ অফ টেন্স ইফ রাইট ফ্রম ইফ রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট অর ফিউচার টেন্স, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না কখন? যদি রিপোর্টিং ভার্বটি, আরভি মানে রিপোর্টিং ভার্ব, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এছাড়া আরেকটি কথা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হয়তো বা পাস্ট টেন্সে আছে কিন্তু রিপোর্টেড স্পিচটা আবার ইউনিভার্সাল ট্রুথ, তখনও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে কখন পরিবর্তন হবে? যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হয় তাহলে পরিবর্তন হবে। এই তিনটি শর্তের মধ্যে শর্ত মেইনটেইন না হলে বাকি ক্ষেত্রে কি হবে? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে আমাদের যে পরিবর্তনটা হবে সেটা আমরা একটি কবিতা আবৃত্তির মাধ্যমে সুন্দর করে আত্মস্থ করে ফেলবো। এই কবিতাটা যদি আমরা কয়েকবার আবৃত্তি করি তাহলে কবিতাটা আমাদের মুখস্থ নয় বরং আত্মস্থ হয়ে যাবে, এবং তখন আর টেন্স ভুল হওয়ার, অর্থাৎ চেঞ্জিং টেন্স এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা কবিতাটি একটু চলো আবৃত্তি করে নেই। প্রেজেন্টের আছে যা পাস্টের হয় তা, পাস্টের প্রথম দুটি হয় পাস্টের শেষ দুটি, পরিবর্তন হয় না পাস্টের শেষ জুটি। মডাল থাকলে তার পাস্ট হয়, শুড ব্যবহারে সচেতন হতে হয়। মাস্ট থাকলে হ্যাড টু হয়, বাধ্যবাধকতায় মাস্টই রয়। তাহলে ভালো করে লক্ষ্য করো, কবিতাটা আবৃত্তি শেষ। এখন আমরা ছন্দ নয় বরং এখন আমরা খুব সুন্দরভাবে বুঝে নেব। প্রেজেন্টের আছে যা, প্রেজেন্টের কয়টি টেন্স? 4টি টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের কয়টি টেন্স?
চারটি টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্টের আছে যা পাস্টের হয় তা। প্রেজেন্টের যদি ইনডিফিনিট থাকে পাস্টের কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্টের কন্টিনিউয়াস আছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের পারফেক্ট আছে পাস্ট পারফেক্ট। প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের যা আছে পাস্টের তা হবে। এবার আসো তাহলে প্রেজেন্ট টেন্স শেষ। পাস্টের প্রথম দুটি হয় পাস্টের শেষ দুটি। পাস্টের প্রথম দুটি কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। শেষ দুটি কি? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথম দুটি হয় শেষ দুটি, তার মানে কি? এক হবে ৩ আর ২ হবে ৪ সিরিয়াল অনুযায়ী। এক হবে ৩, ২ হবে ৪। তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি পাস্টের প্রথম দুটি যেহেতু শেষ দুটি হয় তাহলে পাস্টের প্রথমটি পাস্ট ইনডিফিনিট তাই হবে ৩ নাম্বার পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস যেহেতু দ্বিতীয় নাম্বার তাহলে হবে শেষটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যেহেতু পাস্টের শেষ দুটি একবার ব্যবহার হয়ে গেছে তাই পরিবর্তন হয় না পাস্টের শেষ দুটি অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের পরিবর্তন হয় না। এবার ভাবতে পারো স্যার প্রেজেন্ট টেন্স শেষ পাস্ট টেন্স শেষ ফিউচার। ফিউচার মানেই সেখানে শ্যাল বা উইল অর্থাৎ কোনো মডাল থাকে। আর মডাল থাকলে তার পাস্ট হয়, মডাল থাকলে তার পাস্ট হয় অর্থাৎ মডাল যখন থাকবে তখন তাদের পাস্ট ফর্ম হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হবে হচ্ছে তোমার শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকম পাস্ট ফর্ম হবে। কিন্তু একটা বিষয়ে সচেতন হতে হবে যে আমরা ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করি আই বা উই, কিন্তু আমরা শিখেছি পার্সন বদলে যায়। এখন আই যদি হি হয়ে যায়, হির সাথে তো আর শ্যাল হয় না যে সেক্ষেত্রে আমরা শুড নেব। তখন হির সাথে যেহেতু উইল হয় তখন শুডের জায়গায় আমরা কি নেব? উড। তাই বলা হয়েছে শুড ব্যবহারে সচেতন হতে হয়। আগে থেকেই যদি মডালের পাস্ট ফর্ম থাকে তাহলে কোনো সমস্যা নেই, শুড থাকলে শুড ব্যবহার করা যায়। অনেক সময় শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রিও ব্যবহার করা যায়। মাস্ট একটি মডাল, এই মাস্ট যদি থাকে তখন মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হয়। আমি আবার বলছি মাস্ট থাকলে মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হয়। ব্যতিক্রম হচ্ছে যে মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝায় যে অবশ্যই হবে, সেই মাস্টটি পাল্টিয়ে হ্যাড টু নেয়ার প্রয়োজন হয় না, সেখানে মাস্ট রয়ে যায় অর্থাৎ মাস্টটি ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম টেন্সের ব্যবহার, এটা আমরা বারবার আবৃত্তি করব, দেখবো যে ছন্দ আকারে মুখস্থ হয়ে যাবে দ্রুত এবং সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা এই টেন্স থাকলে এই টেন্স, এই টেন্স থাকলে এই টেন্স, এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। দেন ইট উইল বি ভেরি বেটার টু হ্যাভ আ গুড কমান্ড ওভার চেঞ্জ অফ টেন্স। এবার আমরা দেখতে পাচ্ছি লাস্ট পরিবর্তন, সেটা হচ্ছে চেঞ্জ অফ সাম ওয়ার্ডস ইন রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু শব্দ পাল্টে যায়, অর্থাৎ ডিরেক্ট স্পিচে একরকম থাকে, ইনডিরেক্ট স্পিচে অন্যরকম হয়ে যায়। আচ্ছা এখানে সহজে মনে রাখার বিষয় হচ্ছে কাছের জিনিস বা কাছের শব্দ দূরের হয়ে যায়, কাছের জিনিস দূরে চলে যায় বা কাছের শব্দ দূরের হয়ে যায়, অর্থাৎ নৈকট্য সূচক শব্দগুলোর পরিবর্তন হয়। যেমন ডিরেক্ট স্পিচে কি থাকলে ইনডিরেক্ট স্পিচে কি হবে সেটা আমরা এখন শিখবো। চলো আমরা দেখে নেই। দিস যদি ডিরেক্ট স্পিচে যদি দিস থাকে দ্যাট হয়ে যাবে, দিস থাকলে দোজ হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার হবে, অ্যাগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, তবে গো থাকলে কাম হবে না, আর দাস থাকলে সো হবে, হিদার থাকলে দিদার হবে। এবার আমরা দেখতে পাচ্ছি আরো কিছু, সেটা হচ্ছে টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক হবে এবং ফাইনাল নাও থাকলে দেন হবে। অর্থাৎ এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা ইনডাইরেক্ট ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করছি তখন এই নৈকট্য সূচক শব্দগুলো অর্থাৎ এই কালো কালির শব্দগুলো বদলে এই সাদা কালির শব্দগুলো হয়ে যাবে। বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইউ হ্যাভ গট ওয়েল আন্ডারস্টুড and do believe that if you practice well and if you go through this basics well, অর্থাৎ আমরা দুটো ক্লাস পার্ট 1 and পার্ট 2 এর মধ্যে সবগুলো বেসিক্স, জেনারেল চেঞ্জেস, জেনারেল বেসিক্স আলোচনা করেছি। এখন এই বেসিক্স গুলো যদি তুমি আত্মস্থ করতে পারো, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু হ্যাভ আ গুড কমান্ড ওভার চেঞ্জিং দ্য ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। অ্যান্ড in our next part, that means the class will be continued, অর্থাৎ ক্লাসটি চলতেই থাকবে। আর চলতে থাকবে বলতে আমরা নেক্সট ক্লাসে we have already gone through the rules. নেক্সট
class. We do believe that an example is better than a rule, অর্থাৎ একটি নিয়মের চাইতে একটি উদাহরণ ভালো। সেটা মাথায় রেখে আমরা নেক্সট ক্লাসে উইল গো থ্রু আ লট অফ এক্সাম্পলস টু ক্লিয়ার আউট দ্য বেসিক্স, অর্থাৎ এই বেসিকগুলোর সঠিক প্রয়োগের জন্য আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করব, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ সাউন্ড কমান্ড ওভার ন্যারেটিভ স্টাইল চেঞ্জিং, অর্থাৎ আমরা ন্যারেশন চেঞ্জিং এর উপরে যেন ভালো একটা দখল নিতে পারি। এজন্য আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল অ্যান্ড প্র্যাকটিস দিয়ে প্র্যাকটিস করব, সো দ্যাট উই ক্যান হ্যাভ good preparation. So, my dear students, now it's time to say you goodbye. Keep studying, keep safe, keep home, keep connected to your Viber classes, and keep obeying your parents' orders. Keep going through the basics of narration, and hope to meet you soon with another video lesson. Until then, Khoda Hafiz.